জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, প্রতিহিংসা থেকে এই বিচার করা হয়েছিল। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এই মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে ৪ দিন ধরে চলে রুদ্ধশ্বাস শুনানি। বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ, দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই মামলায় ১০ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় তারেক রহমানকেও। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বেগম খালেদা জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপির নেত্রীর সাজা বাড়ানো হয়। এই মামলায় 2 বছর 1 মাসে 13 দিন জেল খাটেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন মঙ্গলবার বলেছেন, সব টেস্টের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে আমেরিকা জনসন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা লন্ডনে আসবেন। আমাদের সাথে তাদের যোগাযোগ আছে। লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে আমাদের মনে রাখতে হবে, ওনার বয়স এখন ৭৯ বছর। আদৌ করার মতো অবস্থায় আমরা আছি কিনা বা কিভাবে করলে তিনি আরো ভালো থাকতে পারবেন, আমরা কি তা বেশি ঝুঁকি নিয়ে ফেলবো কিনা, এমন অনেকগুলো বিষয় নিয়ে এখনো বিবেচনায় রয়েছে। সেগুলো বিচার বিশ্লেষণের এখনো সময় আসেনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও সন্ধ্যায় ব্রিফিংকালে জানান তিনি। লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য ল্যান্ড ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্যে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সব কিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে এবং আজকেও হবে, কালকেও হবে, পরশুও হবে। ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে অবৈধ সুবিধার বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতি ও হাজার কোটি টাকা পাচারে শেখ হাসিনা পরিবারের সাথে জড়িয়ে অভিযোগ উঠেছে। এসব বিষয় তদন্তও চলছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট বিনামূল্যে নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও অনেক আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেছেন। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছেন, পেন্স মন্ত্রী এমা রেন্ডেলস টিউলিপের স্থায়ী ভিসি হবে। সীমান্ত একটি মীমাংসিত বিষয়, তাই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজন হলে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করা উচিত হবে বলে মনে করেন রাজনীতিবিদরা। তাদের মতে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া আধিপত্য বিস্তার করে কাঁটাতারের বেড়া নির্মাণের অব্যাহত রাখলে মেনে নেবেন বাংলাদেশের জনগণ। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।
একতরফাভাবে ভারতের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ জানাতে ফুঁসে ওঠে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। মীমাংসিত বিষয় নিয়ে একগুঁয়েমি করে উত্তেজনা না ছড়াতে ভারতের প্রতি আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। আমরা দুইটা পৃথক দেশ, আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে চলব এবং যার যার ন্যায্যতার ভিত্তিতে আমরা চলব। কেউ কারোর উপরে আধিপত্য বিস্তার করবে না, এটাই তো স্বাভাবিক চাওয়া দুই দেশের সাধারণ জনগণের। কিন্তু আমরা দেখি এই সংকটগুলো হয় শাসক গোষ্ঠীর কারণে, কারণ শাসক গোষ্ঠী কোন ধরনের নীতি নিচ্ছে তার উপরে নির্ভর করে সংকটগুলো তৈরি হয়। আধিপত্যবাদের যারা দোসর আওয়ামী লীগ, তারা মূলত তাদের আশকারাটা দিয়েছে এবং তারাও মনে করেছিল যে এরকম একটা রাষ্ট্রের আনুকূল্য নিয়ে আমরা এই দেশের জনগণের আমার দরকার হবে। সম্মান মর্যাদার সাথে দেখেই ভারত, আমি মনে করি যে তারা স্টেট টু স্টেট সম্পর্কটাকে পর্যালোচনা করবে। তারা বলেন, আলোচনা ছাড়া ভারত সীমান্তে স্বার্থান্বেষী সিদ্ধান্ত নিলে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। এইটা তো সবচেয়ে খুশির খবর হতো যে আমাদের যার যার সীমানা আলাদা, কিন্তু কাটা তার দেওয়া দরকার কেন হবে? এটা না দিলেই ভালো হতো। কিন্তু তারপরও আমরা মনে করি যদি কখনো এইটা কেউ মনে করে তাহলে সেইটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা না করেই করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে সেইগুলো উপেক্ষা করে করা হচ্ছে বলে অভিযোগ আছে। তবে আমি আশা করব যে ভারত সেই জায়গা থেকে বিরত থাকবে এবং পরস্পর আলোচনার ভিত্তিতেই এই সমাধানের কাজটা তারা করবে। বাংলাদেশও তার জায়গা থেকে সতর্ক থেকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব এটাকে বহাল রাখা, শুধু না, এটাকে আরো মজবুত করার জন্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিকও আপনি তার সমস্ত জীবন বাজি রেখে সেই ভূমিকা পালন করবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের উপরে চাপিয়ে দেয়া। সিরাজগঞ্জের শুষ্ক মৌসুমেও যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র নদীর ভাঙন। ভাঙনে ঘরবাড়ি, বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু মানুষ। বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলেও আবারও ভাঙন কবলে পড়বে নদী পাড়ের মানুষ। তাই ভাঙনে রোধে দ্রুত কাজ শেষ করার দাবি ভাঙন কবলতলীদের। পানি উন্নয়ন বোর্ডে জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়ন হলেই নদী ভাঙন বন্ধ হয়ে যাবে। প্রতিনিধি HM মোমিনের খান রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর কৈজুরি পর্যন্ত যমুনা নদীর ডান তীরে প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 2020 সালের নভেম্বরে প্রকল্পের কাজের কার্যাদেশ হয়ে 2023 সালে ছিল সমাপ্তির তারিখ। 17টি প্যাকেজের মধ্যে 8টি প্যাকেজের কাজ ঠিকাদাররা শুরু করলেও বাকিগুলোর কোনো খবর নেই। এলাকাবাসীর অভিযোগ, জালালপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ফলে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, গাছপালা সহ বসতভিটা। এভাবে ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে গৃহহীন হচ্ছে বহু পরিবার। তাই বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি ভাঙন কবলিতদের। এটুকু জায়গা আমরা করছিলাম, তাও ভাঙ্গা পুরা গেছে। তাহলে এখন ভাঙ্গে গেছে, ধরেন এটুকি আমাদের কি না ছিল, তাহলে এটুকি এখন যাইতেছে, কিন্তু বাইন্দা দিলে ধরেন আমরা রক্ষা পাইলাম। রক্ষার্থে এখনো যেটুকু সহায় সম্বল আমাদের অসহায় মানুষজনের আছে, সেটুকু রক্ষার জন্য আমাদের অতি দ্রুত কাজের প্রয়োজন। ভাবে একটি ব্যবস্থা হোক, এই চাওয়া পাওয়াটা আমাদের মনে। সরকার আমাদের উন্নয়নমূলক কোনো কাজ করে নাই নদী ভাঙ্গনে। এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এই কাজটা দ্রুত জানি হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োজিত ঠিকাদাররা কাজ না করেই টাকা উত্তোলন করে নিয়ে গেছে, অভিযোগ স্থানীয় নেতাদের। পানি সম্পদ উপদেষ্টা এবং সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, কারণ এখানে মানুষের জীবন এবং জীবিকা এবং তাদের সারা জীবনের অস্তিত্ব জড়িত। চলতি বছর 4.5 কিলোমিটার নদীর ডান তীর রক্ষাবাদের কাজ দৃশ্যমান হবার কথা রয়েছে। 75% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করতেছি যে আমরা এই বছর হয়তো ব্লক দিয়ে প্লেসিং করতে পারবো না, কিন্তু ব্লক ডাম্পিং, প্লেসিং এগুলো করতে পারবো, কারণ আমরা ঠিকাদার নিয়োগ করবো। জানুয়ারি মাসে ঠিকাদার আসে, মার্চ এপ্রিল মাস কাজ করে আমরা দেখা যাচ্ছে যে আমরা হয়তো প্লেসিং করতে পারবো না, কিন্তু বাকি কাজটা আমরা শেষ করতে পারবো। বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে যমুনা পাড়ের মানুষ, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে মাই টিভি বিশেষ।
নির্ধারিত ভাড়া না থাকায় চাহিদা ও সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে বাড়ানো হয় বিমানের টিকিটের দাম। বর্তমানে দেশের 4টি সহ বেশ কয়েকটি বিদেশি সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশে। বিভিন্ন কারণে বিদেশি সংস্থা তাদের পরিষেবা বন্ধ সহ সীমিত করেছে ফ্লাইট সংখ্যা। সব মিলে সারা বছরই লেগে থাকে সংকট। আর এই সংকটকেই কাজে লাগিয়ে দিন দিন বেড়ে চলেছে বিমানের ভাড়া। আর এতে বিমান ভ্রমণ ব্যয় বেড়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত। বিপাকে পড়েছেন প্রবাসগামী কর্মীরাও। বিস্তারিত এস.এম. তানভীরের রিপোর্টে। গেল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা, সার্ক দেশগুলোয় 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা, এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে 2000 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার টিকিটের উপর আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করেছে। তবে শুল্ক বাড়ানোয় তা যাত্রীদের উপর তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাই এক সময় থাকতেছে, লো থাকতেছে, ডিমান্ডের উপরেও ডিপেন্ড করে। যখন দেখা যাচ্ছে যে ডিমান্ড মানে বেশি, প্যাসেঞ্জার বেশি, তখন বেড়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে না আমার সেলটা হচ্ছে না, সিট খালি যাচ্ছে, তখন কিন্তু কমেও ছেড়ে দিচ্ছে বিমান। এখন যারা যায় ট্রাভেল করে তারা তো ধরেন কেউ বাধ্য হয়ে করে, কেউ বেড়াতে যায়, খুব একটা প্রভাব পড়ে না। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু না। যাত্রীদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়েও অনেক সময় পাওয়া যায় না টিকিট। দেখেন আপনারা বাংলাদেশ বিমানে যান, আপনারা দেখবেন যে সবগুলো সিট ফাঁকা, কিন্তু আপনি ফিজিক্যালি গেলে আপনি টিকিট পাচ্ছেন না। একটা কৃত্রিম সংকট তৈরি করে এরা একটা দাম বাড়াচ্ছে। মূল্য অনেক বেশি হয়ে গেছে। আগে তো কম টাকায় যাইতে পারতাম, এখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। 40,000 টাকা দিয়ে আগে কাটতাম, এখন 70,000 80,000 তাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ সভাপতি ভাড়া বৃদ্ধির কারণগুলো তুলে ধরে দায়ী করেন মূলত সিন্ডিকেটকে। একটা যাত্রী টিকিট করার জন্য তার নাম লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স লাগবে, সেগুলোর কিচ্ছুই এখানে দেখা হয় না। ফ্লাইটের 24 ঘন্টা আগে নামটা ইনক্লুড করা হয়। এইভাবে ব্ল্যাঙ্ক টিকিটগুলো দিয়ে দিয়ে কিন্তু একটি কৃত্রিম ক্রাইসিসও তৈরি হয়। 40,000 টাকার টিকিট 80,000 হয়ে গিয়েছে, সেইটাই দিতে মানুষজন বাধ্য হচ্ছে। সেখানে 500 টাকা দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, সেইটার জন্য প্যাসেঞ্জারের কিন্তু তেমন একটা চাপ নাই। বড় চাপটাই হচ্ছে এয়ারলাইন্স টিকিটের দামগুলো বাড়িয়ে দিয়েছে। এই চাপটাকে আগে মিটিগেট করতে হবে। সিন্ডিকেট সহ কারসাজি রোধ করা না গেলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না বিমানের ভাড়া। সেজন্য দরকার নিয়মিত মনিটরিংয়ের। এস.এম. তানভীর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, রায় নিয়ে আইনজীবীরা তাদের প্রক্রিয়ার আর কি বলেছেন? মারিয়া, আপনি জানেন যে আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সে মামলায় কিন্তু 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। আজকে আপিল বিভাগে আপিল করার পর নিম্ন আদালতের রায় বাতিল করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য সকল আসামিদের খালাস দেয়া হয়েছে। অর্থাৎ রায়ে বলা হয়েছে যে এই যে গ্রাউন্ডের উপর এই মামলায় রায় দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং হাইকোর্টে, সেটি প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় দেওয়া হয়েছিল। এবং দুদকের আইনজীবী কিছুক্ষণ আমাদেরকে জানিয়েছেন যে এই মামলার যে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং এই মামলায় যে দুর্নীতি হয়েছে সেটিও প্রমাণিত হয়নি। তাদের বক্তব্য হলো যে এই মামলাটি যেভাবে বিচার করা হয়েছে সেই বিচারটি আসলে ঠিক হয়নি। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটির অনুমান নির্ভর একটি রায় দেয়া হয়েছে এবং সন্দেহ করে করা হয়েছে যে তারা সন্দেহাতীতভাবে তারা প্রমাণিত হয়েছে যে এই মামলায় তারা দুর্নীতি করেছে। কিন্তু দুদকের আইনজীবীর বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি বলেছেন যে 1991 এবং 93 সালে কুয়েতের আমির যে 4,44 লক্ষ টাকা দিয়েছিলেন, সেটি যেহেতু কোনো উপায় ছিল না তাই প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে সেটি রাখা হয়েছিল, সেখানে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই। এছাড়া খালেদা জিয়া যে এই মামলা থেকে এই ট্রাস্ট থেকে যে টাকা নিয়েছিলেন কিংবা দুর্নীতি করেছেন সেটির কোনো প্রমাণও তারা পায়নি। অর্থাৎ দুদকের আইনজীবীর মতে
93 সালেই শেখ খালেদা জিয়ার যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 93 থেকে 2007 সাল পর্যন্ত জমি কেনার জন্য যে বায়না করা হয়েছিল, পরে অবশ্য সেই জমিটি কেনা হয়নি। কিন্তু কেনা না হওয়াতে সেটিকেই তারা সেই বিষয়টিকে গ্রাউন্ড করে তারা দুর্নীতির বিষয়টি তুলে ধরেছে। তবে তিনি বলেছেন যে নিম্ন আদালতের যে রায় ছিল সেটিতে ভুল পাওয়া গেছে, তাই আপিল বিভাগের 5 সদস্যের যে বেঞ্চ বসেছিল সেই বেঞ্চের মাধ্যমে আজকে বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদেরকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে গঠিত 5 সদস্যের বেঞ্চ আজকে এ আদেশ দেন। এ মামলায় বেগম খালেদা জিয়াকে প্রায় 3 বছরের উপরে, এ মামলায় বেগম খালেদা জিয়াকে 2 মাস 1 বছর 13 দিন সাজা খাটতে হয়েছে। অর্থাৎ 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়ার পর তাকে কারাগারে যেতে হয়েছে। অর্থাৎ এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপিল বিভাগ তার পর্যবেক্ষণের কথা বলেছে যে প্রতিহিংসার বিচার করা হয়েছিল। তবে 4 দিন ধরে যুক্তিতর্ক ও শুনানি যে অনুষ্ঠিত হয়েছে, এতে রাষ্ট্রপক্ষ, বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং দুদকের আইনজীবীরা অংশ নিয়েছিল। অর্থাৎ দুদকের অবস্থানটা খুব স্পষ্ট ছিল যে এ মামলার নথিপত্র ও সাক্ষ্য প্রমাণে কোথাও খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্য আসামিদের বিরুদ্ধে অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। আর রাষ্ট্রপক্ষের বক্তব্য স্পষ্ট ছিল যে ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া উচিত হয়নি। এ মামলায় খালাস চেয়ে শুনানি করেন এই মামলার অন্যতম আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। সলিমুল হকের আইনজীবীর শুনানির মধ্য দিয়ে এ মামলার আপিল বিভাগের রায় আজকে দেয়া হয়েছে এবং এটি স্পষ্ট, আজকের রায় অনুযায়ী স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল। প্রথমে তাদের সাজা কম থাকলেও পরবর্তীতে হাইকোর্টে সে মামলা আপিল করার পর সেখানে তাদের সাজা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। এবারে গ্রাম বাংলার খবর। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল দামে সস্তা ও হালকা হওয়ায় পরিবহনের সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান করা যাবে না। এই কারণে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা করতে হবে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলাখনিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় দীর্ঘ 1 মাস পর পাথর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আজ সকালে প্রথম শিফটে খনি ইয়ার্ডে পাথর উত্তোলনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। জানা গেছে, গত 16 ডিসেম্বর খনির প্রথম শিফট চলাকালে উৎপাদিত পাথর ভূপৃষ্ঠে উত্তোলনের কাজে ব্যবহৃত স্কিপ উইন্ডারে বেয়ারিং ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে উৎপাদন কার্যক্রম চালু থাকলেও খনি ইয়ার্ডে পাথর সরবরাহ বন্ধ ছিল। সাতক্ষীরায় সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি, সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় সাতক্ষীরার খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চলে। অভিযান শেষে দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সাতক্ষীরা তালা ও পাটকেলঘাটা থানা সরেজমিনে তদন্ত করে অতিরিক্ত মূল্যের সার বিক্রয়ের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে খামারবাড়ির উপপরিচালকের সাথে কথা হয়েছে এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
কুষ্টিয়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখলকৃত জায়গা উদ্ধারে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কে কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশে হাউজিং স্টেটের জায়গা দখল করে নির্মাণ করা সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এছাড়াও অভিযানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের দখলে থাকা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গাও উদ্ধার করা হয়। গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা কুষ্টিয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সকল জমি থেকে পর্যায়ক্রমে অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হবে। ঝিনাইদহের কোট চাঁদপুরে কাঠ রিফাইন কারখানা বয়লার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার বিকেলে উপজেলার বলুহর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় মিজানুর রহমানের ডিজাইন কারখানা ব্রয়লারের কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটা বিস্ফোরিত হয়। এতে কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও 2 জন। তাদের উদ্ধার করে প্রথমে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। নিহতদের বাড়ি কোট চাঁদপুর উপজেলা সিঙ্গিয়া গ্রামে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আরোহী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের শোলঘর বাস স্ট্যান্ডের ঢাকামুখী সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মোটরসাইকেল চালক জনি ও আরোহী রিয়াদকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। হাসানারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার বর্জ্যবাহী ট্রাক চাপায় আল আমিন মিয়া নামে পৌরসভার এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার শহরে 6বাড়িয়া ডাম্পিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, আল আমিন পৌরসভার বর্জ্যবাহী ট্রাকে করে শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে 6বাড়িয়া ডাম্পিং স্টেশনে ফেলতে যায়। ময়লা ফেলার সময় ট্রাকটি পেছনের দিক থেকে চলে আসলে চাপা পড়ে আল আমিন। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার কিসমত এলাকায় রেল লাইন থেকে অজ্ঞাত নারীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেল স্টেশনের রেল ঘুন্টি নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সহ আলামত উদ্ধারের চেষ্টা করে। এদিকে রেল লাইন থেকে কিছু দূরে মাটিতে রক্ত ও পায়জামা সহ একটি দেশীয় অস্ত্র পায় পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ সহ নারীর পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানায় পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা। আমরা ধারণা করছি তাকে রেপ করে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ক্রিমিনাল যে বা যারা প্রথমে ধর্ষণ করেছে বা গণধর্ষণ করেছে, তারপর তাকে মেরেছে এবং লাশটাকে রেল লাইনে ফেলে রেখে দিয়েছে। এটা একটা জাস্ট নাটক সাজানোর জন্য। তো আমরা তার ঠিকানা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। আশা করছি আমরা খুব দ্রুত এটা উদ্ঘাটন করতে পারবো। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশুলিয়ায় আনন্দ মিছিল ও র্যালি হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব এর নেতৃত্বে বাইপাইল, আবদুল্লাপুর ও নবীননগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও র্যালি করে। এ সময় আশুলিয়া থানা ছাত্র দলের নেতাকর্মী সহ 5টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে বরিশালের গৌর নদীতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান এনডিসি।
উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শামীম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম, সহকারী পরিচালক প্রিন্স বাহুদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, ওসি ইউনুস মিয়া। শেষে অতিথিরা পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন। ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নকলা ও নালিতাবাড়ি সীমান্তবর্তী উপজেলায় জনসচেতনতামূলক সভা ও গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার এই সভা প্রতিটি বিজিবি ক্যাম্প সফলভাবে করেছে। জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনসাধারণকে অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, পাচার, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক পাচারের ক্ষতিকর প্রভাব, শূন্য লাইনের গবাদি পশু না ছড়ানো, অপরিচিত ব্যক্তি দেখা মাত্র বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা এবং অবৈধভাবে সীমা পারাপার না হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা এবং বেআইনি কার্যক্রম পরিলক্ষিত হলে এই ব্যাটালিয়নকে জানাতে অনুরোধ করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান, বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন 2025 হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন হয়। সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার। অনুষ্ঠানে 9 উপজেলার 180 জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়নের শাখার উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ায় HRD সভাপতি অধ্যাপক জুনায়েদ হাসান, সদর উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ নাসির মিয়া, ওয়ার্ড সভাপতি আব্দুল হাই, গোলাম মোস্তফা, শেখ রমজান, সৌদি প্রবাসী জামাত রোকন জাফর সহ আরো অনেকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আলোচিত 10টি ট্রাক অস্ত্র মামলায় রায়ে খালাসের খবর নিজ জেলা নেত্রকোনায় আনন্দ মিছিল হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকা থেকে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আল মামুন খানের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে তৈরি বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আল মামুন খান রনি। এই সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু চলছে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। 3 দিন ব্যাপী চলা এই গ্রামীণ মেলা স্থানীয়দের কাছে অনেকটা জামাই মেলা নামেও পরিচিত। মেলার প্রথম দিনে বড়রিয়া মাঠে আয়োজন করা হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতার। মাগুরা থেকে প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। প্রতি বছর 28শে পৌষ বড়রিয়া গ্রামে শুরু হয় ঐতিহ্যবাহী এই মেলা। বাহারি সব ফার্নিচার দিয়ে সাজানো হয় স্টল। নানা ধরনের খেলনা সামগ্রী ও প্রসাধনীর দোকান নিয়ে বসেন বিক্রেতারা। বিভিন্ন রকম মিষ্টি, মাছ সবই থাকে মেলায়। বসে বাহারি রঙের নাগরদোলা সহ বিভিন্ন রাইড। মেলা প্রাঙ্গণে শুধু মেলার সীমাবদ্ধতা থাকে না,
মেলা ঘিরে জামাই ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজও রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পাশাপাশি উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। গাংনী গ্রাম থেকে আমরা এখানে ঘুরানে আসছি অংশগ্রহণ করার জন্য। প্রতি বছর আমরা আসি। এই মেলাটা অন্যতম জামাই মেলা হিসেবেও পরিচিত। মেলায় আসছি মিষ্টি কেনার জন্য ছেলে মেয়েদের নিয়ে। শতবর্ষী এই মেলা সম্পর্কে স্থানীয়রা বলেন, ছোটবেলা থেকেই আমরা মেলাটি দেখে আসছি। ঐতিহ্যবাহী মেলাটিতে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। 150 বছর আগে থেকে এই মেলাটা হয়ে আসছে, অনেক লোকের সমাগম হয়। এটা অনেক বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। এটাই গ্রামীণ আবহমান কাল ধরে চলে আসতেছে। প্রতি বছরই আমার যত কাজই থাক আমি এখানে আসার চেষ্টা করি। মেলার আয়োজক কমিটি জানায়, 150 বছরের ঐতিহ্যবাহী এই মেলার জন্য কোনো ঘোষণার প্রয়োজন হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসে। এই 40 বছরের ভিতরে কোন রকম কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো সমস্যা হয় নাই এবং সার্বিক এলাকার সহযোগিতা নিয়ে আমরা এই পর্যন্ত মেলা চালা আসছি। লাখো মানুষের মিলন মেলায় মুখরিত হয়ে উঠেছে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী এই বড়ুরিয়া মেলা। 100 বছরের ঐতিহ্যবাহী এই মেলা আগামী বছরগুলোতে মানুষের মনে আরো আনন্দ ছড়াবে, এমনটাই আশা করছেন এলাকার সাধারণ মানুষ। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।